আচ্ছা, এই যে লিস্ট ভিউ এর এইখানে যে ডেটাটা, এই ডেটাটাই তো আমার শো হচ্ছে, তাই না? আমি আপনাকে কোশ্চেন দিলে দিব যে এই ডেটাটা চেঞ্জ করে দিলাম, ডেটাটা চেঞ্জ করে দিয়ে আমি এখানে হয়তো কি এর জায়গায় নেম হবে, তারপরে নেম বা ফার্স্ট নেম বা লাস্ট নেম এরকম হইতে পারে, বা কমা দিয়ে আমি আরো একটা দিলাম, অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এগুলো দিয়ে বলবো যে আপনি নেম এবং অ্যাড্রেস দুইটা আমাকে প্রিন্ট করে দেখান। বুঝা গেছে? এটা এই ধরনের একটা কোশ্চেন। তারপরে এখানে একটা আমার এপিআই আছে না? দেখেন এখানে আমার একটা এপিআই আছে। এই এপিআইটা যদি আমি ক্লিক করি, আমি এই আউটপুটটা পাই। এই এপিআইটা থেকে এই ডেটাগুলো আমি পাই। আইডি, টাইটেল, রিলিজ ইয়ার, আইডি, টাইটেল, রিলিজ ইয়ার, আইডি 1 2 3 এভাবে। টাইটেল হচ্ছে আমার স্টার ওয়ার্স, তারপরটা কি ব্যাক টু দ্য ফিউচার, তারপর রিলিজ ইয়ার হচ্ছে একটা সাল দেয়া আছে। যেমন প্রথমটা কি আছে, স্টার ওয়ার্স 1977, তাই না? এই আউটপুটটাও কিন্তু এটা আছে, স্টার ওয়ার্স 1977। আমি জাস্ট এপিআইটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা এপিআই দিয়ে দিলাম, যে এপিআইতে এখানে টাইটেলের জায়গায় হয়তো ইউজার নেম থাকতে পারে, রিলিজ ইয়ারের জায়গায় ইউজার বার্থ ডেট থাকতে পারে, বা আরো ইনফরমেশন থাকতে পারে। এই ইনফরমেশন গুলো বলবো যে এই ইনফরমেশন গুলো আমাকে শো করে দেখা। বুঝা গেছে? এই ধরনের কোশ্চেন গুলো হবে। হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার, এখন স্যার ওটা তো ইয়েটা থাকবে না, জাস্ট যেটা বললেন নেম টাইটেল চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, আপনি পুরাটা এই তো স্যার এপিআই কোড লেখা থাকবে না। এপিআই এপিআইটা যদি এইভাবে ব্রাউজারে যদি রান করান, রান করালে দেখতে পাবেন যে এখানে কোন কোন ডাটাগুলো আমাকে শো করাইতে হবে। এখানে দেখতে পাবেন আমার এখানে কোশ্চেনও লেখাও থাকবে যে কি কি ডাটাগুলো কিভাবে শো করাইতে হবে। বা আমি একটা একটা ডিজাইন আমি দিয়েও দিব, যে এইরকম করে ডিজাইনটা আমাকে দেখাই দেন। যেমন এখানে দেয়া আছে কি, লিস্ট আকারে দেয়া আছে, আমি দিয়ে দিলাম একটা ডিজাইন, যে প্রথমে নাম, তারপর নিচের দিকে ইমেল, তারপরে হচ্ছে কমা দিয়ে অ্যাড্রেস, বা এই ধরনের আমি যেভাবে বলবো সেভাবে আপনারা চাইলে, বা একটা থেকে যদি বেটার করতে পারেন তাও ভালো। আমি যে ডিজাইনটা দিলাম তার থেকে যদি বেটার করতে পারেন তাও ভালো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখান থেকে প্রিভিউটা আমি পরে আসি। আমি তাহলে এখান থেকে আমি স্যার আপনাদের এখানে আসলে, হ্যাঁ স্যার আমি একটু বলি। বলবেন। স্যার আসলে সমস্যা কি মানে ইম্পোর্ট কেন করা হচ্ছে, একটা মেইন ফাংশন কেন করতেছি, কম্পোনেন্ট গুলো কেন ডিক্লেয়ার করতেছি, এগুলোতেই বেসিক্যালি অনেক সমস্যা স্যার। এই জন্যই আসলে ভাই কোশ্চেন করছে যে শুরুটা জি করবো জি। কোথা থেকে, এটা তো বুঝতেছি না। জি স্যার। শুরুটা তো স্টেট ডিক্লেয়ার করবো কেন, এই বিষয়গুলো আর কি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো তো আমি প্রথম থেকেই বলে আসতেছি। এই জিনিসগুলো যদি আপনারা যদি ক্লাসে মনোযোগ না দেন তাহলে তো হবে না। আমি বলছিলাম না, কম্পোনেন্টের কাজটা কি? কম্পোনেন্টের কাজ হচ্ছে এইচটিএমএল ট্যাগের মতো, মানে এইচটিএমএল ট্যাগ। এখানে কি এইচটিএমএল ট্যাগ কোনটা দেয়া আছে? যে ভিউ। ভিউ হচ্ছে একটা কম্পোনেন্ট। এইচটিএমএল ট্যাগ কিসের মতো কাজ করে? ডিভের মতো। ডিভ যেরকম কাজ করে ভিউ এরকম কাজ করে। তারপর টেক্সট, টেক্সট হচ্ছে এইচটিএমএল ট্যাগ প্যারাগ্রাফ পি আছে, পি এর মতো কাজ করে। মানে এই যে টেক্সট কম্পোনেন্টটা যখন আমি ইউজ করব, এর মধ্যে আমি যে টেক্সটটা দিব সেটা প্যারাগ্রাফের মতো আউটপুট আকারে শো করবে। এটাকে বলা হয় কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট হয় দুই প্রকারের, একটা হচ্ছে বিল্ট ইন কম্পোনেন্ট, যেটা আমার শুধুমাত্র রিঅ্যাক্ট নেটিভ থেকে আমি ইম্পোর্ট করে আমি ইউজ করতে পারি। আর একটা কম্পোনেন্ট হচ্ছে ইউজার ডিফাইন্ড, ইউজার তৈরি করে। যেমন এইচটিএমএল ট্যাগ কিন্তু ইউজার তৈরি করতে পারে না, কিন্তু কম্পোনেন্টটা আমার আমার ইউজার তৈরি করতে পারে, নিজের মতো করে তৈরি করে সে নিজের মতো ডিজাইন করতে পারে। ওটা ইউজ করলে যে ডিজাইনটা করবে সেই ডিজাইন অনুযায়ী এটা আউটপুটটা শো করবে। এটাকে বলা হয় একটা কম্পোনেন্ট। বুঝা গেছে? একটু আগে যে প্রথমে যে বললাম এই জিনিসগুলো, এই চারটা কনসেপ্টই বলছিলাম আমি। রিঅ্যাক্ট নেটিভের মেইনলি চারটা কনসেপ্ট আছে, চারটা কনসেপ্টের বাইরে কিছু নাই। কম্পোনেন্ট, জেএসএক্স, প্রপস, স্টেট, এই চারটা কনসেপ্টই। এই চারটা কনসেপ্ট ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টের উপর বেস করে। কম্পোনেন্ট যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তো মানে এই যে আমি বললাম যে এইচটিএমএল ট্যাগের মতো, জাস্ট এইচটিএমএল ট্যাগ। আমি এর ভিতরে আমি যা এইচটিএমএল ট্যাগটা আমি ইউজ করলাম, ইউজ করে এর ভিতরে আমি যে টেক্সটগুলো লিখলাম সেটাই হচ্ছে আমার আউটপুট। এখন একটা কম্পোনেন্টের যে আমাদের বানানো কম্পোনেন্ট যেটা রিটার্ন করবে, রিটার্ন করবে কি পুরা এইচটিএমএল ট্যাগটাই আমার রিটার্ন করতেছে না? এটাকে বলা হয় জেএসএক্স, জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন। এই জিনিসটাই আমার আউটপুট। এই জিনিসটাই আমার আউটপুট এইখানে যে শো হচ্ছে, এই যে রিটার্ন করতেছে যেটা, সেটাই হচ্ছে আমার শো হচ্ছে আমার এখানে। এটাকে বলা হয় জেএসএক্স। আরেকটা কি ছিল? প্রপস। প্রপসটা কি? আমার এইখানে আমার একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট থেকে
থেকে আমি যদি চাই যে অন্য আরেকটা কম্পোনেন্ট আমি ইউজ করছি, ওই কম্পোনেন্টে আমি ভ্যালু পাস করাবো, এটাকে বলা হচ্ছে প্রপস। আর স্টেটটা কি? স্টেটটা হচ্ছে এই যে স্ট্রাকচার, আমি এইখানে একটা ইনিশিয়াল ভ্যালু রাখলাম, এই ভ্যালুটা আমি চাইলেই চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই স্টেটের মধ্যে একটা ভ্যালু সেট করে রাখা। যেমন ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আপনারা যখন একটা ভ্যালু, যখন একটা ইনপুট দেন, তখন ওই স্টেটের মধ্যে আমি যা ইনপুট দিচ্ছেন সেটা আমি সেট করে রাখবো, যাতে আমি ডাটাবেজে পরবর্তীতে ভ্যালুটা সেট করতে পারি। এই চারটা কনসেপ্টই হচ্ছে আপনার মেইন কনসেপ্ট। এগুলোই আমি বারবার বলে আসতেছি। এগুলো আপনারা যদি হাতে একবার করতে চান, তাহলেই আপনারা বুঝতে পারবেন। জাস্ট আপনি, আমি দেখাই, আহ, এই যে রিয়্যাক্ট ফান্ডামেন্টাল, এই ট্যাবটা যদি আপনারা যদি বুঝেন, এইটুকু, এই একটা ট্যাব যদি বুঝেন, তাহলে আপনাদের রিয়্যাক্ট নেটিভের মোটামুটি ক্লিয়ার। বুঝা গেছে? স্যার কোন ট্যাবটা স্যার? যে রিয়্যাক্ট ফান্ডামেন্টাল, আচ্ছা প্রথম ক্লাসে আমি এটাই পড়াইছিলাম। এই একটা ট্যাব। আর বাকি যে এই স্ট্রাকচার দেখে হয়তো ভয় পাইতেছেন, কিন্তু এই স্ট্রাকচার সেম, সবগুলোর ক্ষেত্রে স্ট্রাকচার সেম। প্রথমে ইম্পোর্ট করতে হবে, তারপর একটা ফাংশন কল করতে হবে, যে ফাংশনটা আমার জেএসএক্স রিটার্ন করতে হবে, ওই ফাংশনটা আবার আমার এক্সপোর্ট ডিফল্ট করতে হবে। সবগুলোর ক্ষেত্রেই এই স্ট্রাকচার সেম। এই ফাংশনের মধ্যে কি স্টেট ডিক্লেয়ার করা আছে, তারপরে এই ফাংশনের মধ্যে জেএসএক্স রিটার্ন করা আছে। বুঝা গেছে? মানে বুঝা যায়নি এখনো? কিছুটা তো বুঝা গেছে নাকি? জি স্যার, কিছুটা বোঝা গেছে। এখন বাকিটা খুব বোঝার জন্য আপনাদের ওই হাতে করতে হবে, এবং ওই জিনিসগুলো, ওই যে রিয়াক্ট ফান্ডামেন্টাল এর আগে ফার্স্ট ক্লাসে যেগুলো পড়াইছিলাম, ওই জিনিসগুলো একটু রিক্যাপ করে নিতে হবে। আমি প্রথমেও আজকেও রিক্যাপ করছিলাম প্রথম। কালকে হাসান স্যার পড়াইবো। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমি বলতেছিলাম কি, আচ্ছা, আমি এইখান থেকে আমি প্রথম লাইন থেকে আমি আসি। এই স্ট্রাকচার সেম। বলছিলাম কি, প্রথমে দুই লাইন ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কেন করতে হবে আমি প্রথম বলছিলামও, জাভাস্ক্রিপ্টের কোনো কিছুই আমি যদি ইউজ করতে চাই, এটা অবশ্যই আর কোথাও না কোথাও ডিক্লেয়ার করে রাখতে হবে। আচ্ছা, একটু মাইক্রোফোনটা মিউট করবেন, কে কথা বলতেছে? আজকে কি সবাই আসছিল? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যে দুইটা ইম্পোর্ট ফাইল কেন আছে, কারণ হচ্ছে আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল বা কোনো কিছু যদি আমি ইউজ করতে চাই, অবশ্যই আমাকে কোথাও না কোথাও এটা ডিক্লেয়ার করতে হবে। এই ইম্পোর্ট এক্সপোর্ট কনসেপ্টটা জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট, যেটা আমি আমার এই জিনিসগুলো রিয়াক্ট নেটিভের মধ্যে এক্সপোর্ট করা আছে, এই জন্য আমি এটা ইম্পোর্ট করতে পারতেছি। এগুলো সবগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট, যেটাকে বলা হচ্ছে আমার বিল্ট ইন কম্পোনেন্ট বা কোর কম্পোনেন্ট। এগুলো আমার বানানো আছে অলরেডি, আমি ইউজ করতেছি। এরপরে আমার একটা ফাংশন কল করা হবে, যেটাকে ফ্ল্যাট সরি অ্যারো অ্যারো ফাংশন বলা হয়, ফ্যাট অ্যারো ফাংশন অ্যাপ নামে। ঠিক আছে, হচ্ছে অ্যারো ফাংশন। এই ফাংশনটার মধ্যে আমার অবশ্যই জেএসএক্স রিটার্ন থাকতে হবে। এই ফাংশনের উপরে আমরা কি জানি, ফাংশন কি সরাসরি রিটার্ন করে? ফাংশনের মধ্যে কি কিছু ক্যালকুলেশন বা কোনো কোনো কিছু লেখা লেখা লিখতে হয় না, লেখা যায় না? ওই জিনিসগুলোই হচ্ছে আমার এখানে আছে। দুইটা স্টেট ডিক্লেয়ার করা আছে এখানে, দুইটা স্টেট। একটা হচ্ছে কি ইস লোডিং, যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ট্রু, আর একটা হচ্ছে ডেটা, যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি এমটি স্ট্রিং। এবং এই ডেটার ভ্যালুটা আমি সেট করতে পারি সেট ডেটা এই ফাংশনের প্যারামিটারের মধ্য দিয়ে, এবং ইস লোডিং এর ভ্যালুটা আমি ট্রু থেকে ফলস করতে পারি সেট লোডিং এর প্যারামিটারের মধ্য দিয়ে। নিচে আরেকটা গেট মুভিস নামে আরেকটা ফাংশন আছে, এই ফাংশনটা দিয়ে আমার এপিআইটা কল করা হয়েছে। এখানে ট্রাই ক্যাচ ফাইনালি বুঝেন না, কেন বুঝাইতে হবে? বুঝেন না? ট্রাই ক্যাচ ফাইনালি কেন ইউজ করা হয় বুঝেন না? এরর হ্যালো। হ্যান্ডেলিং করার জন্য। হ্যাঁ, এরর হ্যান্ডলিং করার বেচারাতে জন্য। হ্যাঁ, তাহলে তো এটা তো মনে হয় সবার বোঝার কথা। ট্রাই ক্যাচ ফাইনালি, একটা ফাংশনের মধ্যে ট্রাই কখন থাকে, যখন হচ্ছে আমি কোনো কিছু যখন এক্সিকিউট করবো, ফাংশনের যে মেইন ফিচারগুলো ওই ট্রাইয়ের মধ্যে থাকবে। এবং এই ট্রাই থেকে যদি কোনো এরর আসে, তাহলে এটা এই ট্রাই থেকে ক্যাচে চলে যাবে। ক্যাচের মধ্যে আমার এখানে হ্যান্ডেল করা থাকবে যে কি এরর। শেষে ট্রাই এবং ক্যাচ দুইটার যে কোনোটা যদি এক্সিকিউট হয় বা নাও হয়, সবার শেষে ফাইনালি আমার এটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে ট্রাই ক্যাচ ফাইনালি তিনটা ব্লক।
এটা একটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমরা এপিআইটা আমরা কল করতেছি। আমরা এপিআইটা ব্রাউজারের মধ্য দিয়ে যদি দেই, ব্রাউজারের মধ্য দিয়ে আমরা এইভাবে ডাটাটা পাচ্ছি, কিন্তু আমি কোডের মধ্যে আমি তো এইভাবে সরাসরি ডাটা পাবো না। কোডের মধ্যে আমার এপিআইটা কল করতে হবে। এপিআইটা কল করার ক্ষেত্রে আমার একটা মেথড আছে ফেস মেথড, আর একটা মেথড হচ্ছে এক্সিওস নামে একটা মেথড আছে, ওটাও আমরা ইউজ করতে পারি। আপনারা যদি আরো কাজ করতে চান, অ্যাডভান্স কাজ করতে চান, তখন আপনারা এক্সিওস মেথডটা ইউজ করতে পারেন। এখানে অ্যাসিং এবং অ্যাওয়েট নামে দুইটা কিওয়ার্ড আছে। এই দুইটার কাজ হচ্ছে আপনারা এই এপিআইটা যেহেতু আমরা থার্ড পার্টি কোনো জায়গা থেকে আমরা কল করতেছি, থার্ড পার্টি না, এটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ ডট ডেভ, এইটা ডোমেইন নেম থেকে আমরা কল করতেছি, এবং আমার ডোমেইন নেমটা অবশ্যই ভিন্ন, আমার একটা মোবাইল অ্যাপ, ওইখান থেকে আমি কল করতেছি। এই জন্য তারা যতক্ষণ না পর্যন্ত ডেটা দিবে, ততক্ষণ পর্যন্ত যদি আমি সামনে চলে যাই, তাহলে তার ডেটা পরে যদি চলে আসে, তাহলে কি আমি কিছু করতে পারবো? কিছু করতে পারবো না। এই জন্য যতক্ষণ না পর্যন্ত তারা ডেটা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার ওয়েট করতে হবে। ওয়েট করে তারপরে আমি সামনে, যতক্ষণ যখন ডাটা আসবে তখন আমি সামনে যাবো। এই জন্য আমরা অ্যাসিং এবং অ্যাওয়েট ইউজ করি। অ্যাসিং বলতে অ্যাসিঙ্ক্রোনাসলি আমরা এটা হ্যান্ডেল করতেছি। ঠিক আছে, অ্যাসিং অ্যাওয়েট এই জিনিসটা। এরপরে আর আহ, এইখান থেকে ফেস মেথড আমি যেটা বললাম, ফেস মেথডের মাধ্যমে আমরা এটা কল, ফেস মেথড যখন আমি কল করব, তখন একটা এপিআই থেকে যখন আমি ডেটা কল করি, তখন ওই এপিআই এর হেডারের মধ্যে যে জিনিসগুলো থাকে, এগুলো সহ আমার ওটা রিটার্ন করে। এগুলো সহ রিটার্ন করলে এটা আমার কি করতে হবে? শুধু ডেটাটা নেওয়ার জন্য এটা আমি কোথায় রাখছি? রেসপন্সে রাখছি। রেসপন্স ডট জেসন এইভাবে যদি দেই, তাহলে আমি আহ, কেটে গেল, এই যে এই ডেটাটা, এই আউটপুটটা আমি পাবো। এই পুরাটাই আমি এই রেসপন্স ডট জেসন এটা যদি কল করি, জেসনের মধ্যে আমি এই জিনিসটা পাবো। এই জেসনের মধ্যে আমার ডাটাটা কোনটা আছে? এই ডাটাটা আছে। আমি এই ডাটাটা শো করব হচ্ছে কিভাবে? ফ্ল্যাট লিস্টের মধ্যে দিয়ে। ফ্ল্যাট লিস্টের ডেটার মধ্যে ফ্ল্যাট লিস্টের ডেটার মধ্যে স্ট্রাকচারটা কি আছে? স্ট্রাকচারটা কি আছে? অ্যারে অফ অবজেক্ট না? অ্যারে অফ অবজেক্ট, এখানে দেখেন অ্যারে অফ অবজেক্ট। তাহলে এইখানে দেখেন তো, আমাকে একজন বলেন দেখি অ্যারে অফ অবজেক্ট কোনটার মধ্যে আছে? অ্যারে অফ অবজেক্ট কোনটার মধ্যে আছে? মুভিস। মুভিসের মধ্যে অ্যারে অফ অবজেক্ট আছে। তাহলে এই মুভিসের মধ্যে যে ডেটাগুলো আছে, সেগুলোই আমি ফ্ল্যাট লিস্টের মধ্য দিয়ে শো করাইতে পারি, তাই না? এই জন্য আমার ডেটার মধ্যে জেসন ডট মুভিস, এই যে মুভিসের মধ্যে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো আমি রেখে দিছি। সেট ডেটা কি একটা স্টেট, তাই না? এই যে স্টেটের মধ্যে, প্যারামিটারের মধ্যে যদি আমি সেট করি, তাহলে আমার ডেটার মধ্যে সেট হয়ে যায়। ডেটার মধ্যে আমার মুভিস যে ডেটাটা, সেটা সেট হয়ে গেল। এখানে কোনো যদি এরর আসে, তাহলে এরর আসবে, এবং এরর যদি না আসে, সেট লোডিং এটা আমার ফলস হয়ে যাবে। সেট লোডিংটা কি? যে ইস লোডিং ইনিশিয়ালি ট্রু আছে, এটা আমার ফলস হয়, ইস লোডিংটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ফাংশন দিয়ে কল হবে, যেটা হচ্ছে ইউজ ইফেক্ট ফাংশন। এই ফাংশনটাকে বলা হয় তার আহ, 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 এই যে এটাকে কি বলে, আম, এই ফাইলটা যখন কল হবে, তখন এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে। এই ফাংশনটা কল হলে এর মধ্যে আমরা গেট মুভিস এই ফাংশনটা কল করছি, সাথে সাথে গেট মুভিস ফাংশনটাও কল হবে এবং এপিআইটাও কল হবে। এরপরে আমি জেএসএক্সটা আমার এখানে রিটার্ন করতেছি। ঠিক আছে, জেএসএক্সটা রিটার্ন করতেছি মানে কি? আমার জেএসএক্সটা সবার আগে আমার ভিউ আছে, তাই না? এরপরে ইজ লোডিং দেয়া আছে টার্নারি অপারেটর দিয়ে। টার্নারি অপারেটর বুঝেন তো নাকি? ইজ লোডিং যদি ট্রু হয়, তাহলে আমার এইখান থেকে এই অ্যাক্টিভিটি ইন্ডিকেটর এই কম্পোনেন্টটা কল হবে। আর যদি ফলস হয়, তাহলে এইখান থেকে ফ্ল্যাট লিস্ট যেটা, সেটা কল হবে। বুঝা গেছে? এখানে দেখেন, আমার এই যে এখানে একটা স্পিনিং আসতেছে না, দেখা যাচ্ছে একটা হালকা স্পিনিং আসতেছে না? এই যে এখানে এই স্পিনিংটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি ইন্ডিকেটর। আমার লোডিং হচ্ছে, এটাকে বোঝাচ্ছে যখন ডাটা লোড হয়ে যাবে, তখন কি সেট লোডিং এর মাধ্যমে এটা ফলস হয়ে যাচ্ছে, সাথে সাথেই এইটা এই ইজ লোডিং ফলস হয়ে গেলে কি হবে? পরের যেটা, এটা আমার কল হয়ে যাবে। এটা কল হলে কি হবে? ফ্ল্যাট লিস্টের মধ্যে ডেটা ইকুয়ালস টু ডেটা, এই ডেটা কোথা থেকে আসতেছে?
আমার এই যে উপরে এখানে কল করা হয়েছে স্টেট ডাটা, এবং এই ডাটা সেট করা হয়েছে কি জেসন ডট মুভিস, এই মুভিসের মধ্যে ডাটা আসতেছে। কি স্ট্রাকচারটা পরে আসতেছি। রেন্ডার আইটেম কি, এই ডাটার মধ্যে যে আইটেমগুলো আছে প্রত্যেকটা একটা একবার করে রেন্ডার হবে। এখানে কি আছে, প্রথমবার হচ্ছে এই আইটেমটা রেন্ডার হবে, তারপরের বার এই আইটেমটা, তারপরের বার এই আইটেমটা। কি কি আছে, আইডি, টাইটেল, রিলিজ ইয়ার, তাই না? মানে টেক্সট আকারে আমি শো করছি প্রথমে কি আইটেম ডট টাইটেল দেয়া আছে, আইটেম ডট রিলিজ ইয়ার দেয়া আছে। টাইটেল হচ্ছে এটা, রিলিজ ইয়ার হচ্ছে এটা। এখন যদি আমি আইডি শো করতে চাই তখন কি করতে হবে বলেন দেখি একজন। এখানে আমার টাইটেল এবং রিলিজ ইয়ার দুইটা শো করানো আছে, টাইটেল আর রিলিজ ইয়ার। উপরে আইডিও তো আছে, তাই না, এপিআই এর মধ্যে। সামনে যদি আইডি দিতে চাই কি করতে হবে, সামনে আমি আইডি দেবো 1 2 3 4 করে আমি আইডি দেবো, কি করতে হবে, কি করতে হবে? স্যার বুঝি নাই আপনার কোশ্চেন। আচ্ছা, বলতে পারবে না কেউ, যদি আইডি দিতে চাই কি করতে হবে? স্যার আইডি দিতে হলে এখানে আইটেম ডট আইডি দিতে হবে। হ্যাঁ, আইটেম ডট আইডি কোথায়, এখানে আমি সামনে যদি আইটেম ডট টাইটেলের জায়গায় আইটেম ডট আইডি দেই, তাহলে আমার আইডি আছে 1 2 3 4 এভাবে আমার শো হচ্ছে। সাথে আমি এখানে একটা ডট দিলাম, তাহলে সবার আগে ডট আসলো না, 1 2 3 4 5 এভাবে আমার আমার এপিআই থেকে আমার এপিআই তে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমার এখানে চলে আসবে, তাই না? এপিআই তে আমার আইডি আছে, টাইটেল আছে, রিলিজ ইয়ার আছে, এভাবে আসলে। এখন আপনাদের এপিআই তে যদি চেঞ্জ করে দেই, এখান থেকে যদি এপিআই টা চেঞ্জ করে দেই, অন্য এপিআই দিলাম, তাহলে পারবেন না? জাস্ট এপিআইটা আমার এখানে যেভাবে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, আপনাদের এখানে জাস্ট মুভিজ যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, কিন্তু টাইটেল আর ডেসক্রিপশন বলে দুইটা জিনিস আছে না এপিআই এর মধ্যে। টাইটেল একটা আছে, ডেসক্রিপশন একটা আছে। এই দুইটা জিনিস যদি আমি শো করতে চাই তাহলে কি করতে হবে? এখানে দেখেন, এখানে আমি এটা হাইড করে রাখি। এখানে সেট ডাটার মধ্যে জেসন ডট মুভিজ, আমি শুধু মুভিজটাই রাখছি, তাই না? আমি কি টাইটেল আর ডেসক্রিপশন কি আমি রাখছি এখানে? টাইটেল আর ডেসক্রিপশন রাখছি? রাখি নাই কিন্তু। তাহলে আমি এই ডেটার মধ্যে আমি যদি পুরাটাই রাখি, টাইটেল ডেসক্রিপশন সহ পুরাটাই রাখলাম, তো ডেটার মধ্যে আমার পুরাটাই আছে। ডেটা ডট টাইটেল দিলে টাইটেল পাবো, ডেটা ডট ডেসক্রিপশন দিলে আমি ডেসক্রিপশন পাবো, তাই না? এখন যদি আমি এইখানে টেক্সট আকারে টেক্সট দিলাম, টেক্সট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডেটা ডট টাইটেল, এবং অবশ্যই এটা আমার একটা প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে নিতে হবে। প্যারেন্ট কম্পোনেন্ট দিলাম হচ্ছে ভিউ, এখান থেকে ভিউ, ঠিক আছে? এভাবে যদি দিয়ে দিই তাহলে আমি কি পাবো, আমার টাইটেল পেলাম দ্য বেসিক্স নেটওয়ার্কিং, এটা পাইলাম না, দ্য বেসিক্স নেটওয়ার্কিং। কিন্তু আমার যে মুভিস যেগুলো ছিল এগুলো কি আমার আসছে নিচের দিকে? এগুলো আমার আসছে? একটাও না আসেনি। স্যার। কেন আসেনি? কেন আসেনি? আমি ফ্ল্যাট লিস্টের স্ট্রাকচারটা কি ছিল, যে ফ্ল্যাট লিস্টের স্ট্রাকচার এর ভিতরে অবজেক্ট, কিন্তু আমার এই পুরা ডাটাটা যদি ডাটার মধ্যে আছে, পুরো ডাটাটা কি এর ভিতরে অবজেক্ট আছে? এটা প্রথমে কি অবজেক্ট, অবজেক্টের মধ্যে সরাসরি, কিন্তু এর ভিতরে তো অবজেক্ট নেই। আমার কি মুভিসটা হচ্ছে এর ভিতরে অবজেক্ট আছে, তার মানে মুভিসটা আমাকে রাখতে হবে না এটার মধ্যে, ডেটার মধ্যে। তাহলে এইখানে ডেটা ডট মুভিস যদি দিয়ে দেই তখন আমার এই আউটপুটটা আমার এখানে চলে আসবে। বুঝা গেছে? এখন টাইটেল টাইটেল দিলাম, আরেকটা কি আছে, ডেসক্রিপশন আছে না? ডেসক্রিপশনটা যদি দিতে চাই কি করতে হবে, জাস্ট এই অংশটুকু আমি কপি করে ওর নিচেই আমি এটাকে পেস্ট করে দিলাম, টাইটেল ডট ডেসক্রিপশন।
তাহলে আমার এখানে যে ওরা এই যে ডেসক্রিপশন আমার এটা চলে আসলো, যে ডেসক্রিপশন আমার এটা চলে আসলো। এখন এটা কি আমার ইয়া হয়ে গেল না, ডাইনামিক হয়ে গেল না? আমার অ্যাপ আমার বানানো হয়ে গেল, বিল্ড হয়ে গেল এবং এপিকে জেনারেট করা হয়ে গেছে। এখন এপিআই থেকে আমার ডাটা এগুলো আসছে। এখন এই ডাটাগুলো মনে করেন যে আপনার এপিআই তে চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে কি অ্যাপের মধ্যে ডাইনামিক্যালি ডাটাগুলো চেঞ্জ হয়ে গেল না? ডাইনামিক্যালি ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে না? এপিআই থেকে যদি ডাটা চেঞ্জ হয়, আমার অ্যাপ থেকেও ডাটাগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হলে আমার অ্যাপটা কি হয়ে যাবে, ডাইনামিক হয়ে যাবে। এই জন্যই হচ্ছে আপনার একটা অ্যাপকে ডাইনামিক করার জন্য অবশ্যই এপিআই এর কানেকশন দিতে হবে, এপিআই কানেকশন শিখতে হবে। এটা হচ্ছে আপনার ফেস করার ক্ষেত্রে, গেট করার ক্ষেত্রে এই এপিআই গুলো, তারপরে পোস্ট করার ক্ষেত্রে আরো অ্যাডভান্স লেভেল আরো কিছু আছে। আপনারা যদি এটা যদি শিখতে পারেন, ওগুলো শিখতে গেলে আরো হয়তো অনেক বেশি আরো শিখতে হবে। এইটা যদি শিখতে পারেন তাহলে মোটামুটি ওগুলো বাকিগুলো আস্তে আস্তে পারবেন। আপনাদের এই যে এপিআই বানানো, এই জিনিসগুলো আপনাদের শিখে আসার কথা ওয়েব অ্যাপ্লিকেশন কোর্স থেকে। আমি জানি না কতটুকু শিখছে ওয়েব অ্যাপ্লিকেশন কোর্সে। যদি এখান থেকে শিখে আসেন তাহলে আপনার এপিআই স্ট্রাকচার, এপিআই কিভাবে কল করে, এপিআই কি রিটার্ন করে, এই জিনিসগুলো আপনারা ওইখান থেকে হয়তো জেনে আসার কথা, জেনে আসে থাকবেন। আচ্ছা, এখান থেকে নেটওয়ার্কিং গেল। আপনাদের এই নেটওয়ার্কিং এটা যদি শেষ হয়ে যায় তাহলেই মোটামুটি বলা যায় আপনাদের রিঅ্যাক্ট নেটিভ শেষ। স্যার বলেন। এরপর আবার একটা কোশ্চেন স্যার। বলেন। স্যার ওইখানে স্যার ডেলিশিয়াস ব্লু চকলেট লেখা কেন স্যার? এটা হচ্ছে জাস্ট নাম একটা, এটা আপনি ফাইলের নাম যেটা দিতে চান সেটা দিলাম একটা নাম। বাই ডিফল্ট এটা নাম আসছে, এপিআই কানেকশন। ফাইলের নাম যেটা দিতে চান সেটা, ফাইলের নাম দিলাম এপিআই কানেকশন। আপনি ফাইলের নাম দিতে পারেন না, বাই ডিফল্ট ওইটা একটা ফাইলের নাম আসছে, ডেলিশিয়াস ব্লু চকলেট। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে হলে কোশ্চেন থাকলে বলেন, না হলে আমি আরেকটু আলোচনা করে শেষ করে দেব। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই মানে হয়তো কেউই কিছু বোঝেন নাই, না হয়তো সবই বুঝছেন। আচ্ছা, এখন যদি আমি এই এপিআইটা যদি আমি চেঞ্জ করে দেই, কি পারবেন? আমি একটা যদি নতুন একটা এপিআই যদি দেই, পারবেন? আমি একটা এপিআই দেখি, ডামি এপিআই। ইউজারের এপিআইটা দেখি। আচ্ছা, আমি কি বলছিলাম যে একটা এপিআই এর মধ্যে ডেটা যখন আমি ফ্ল্যাট লিস্টের মধ্যে শো করাবো, তখন কোন ফরম্যাটে থাকতে হবে? অ্যারে অফ অবজেক্ট, তাই না? এখানে দেখেন অ্যারে অফ অবজেক্ট কোন ডাটাটা এই এপিআইটা থেকে? স্যার ইউজার। ইউজার্স, তাই না? ইউজার্স এর মধ্যে অ্যারে আছে, তার মধ্যে অবজেক্ট আছে। এই যে এগুলো সবগুলো কিন্তু আমার ডেটা। এখান থেকে এই পর্যন্ত একটা, তারপরে এখান থেকে এই পর্যন্ত কই গেল, এই পর্যন্ত দুইটা, না আইডি হচ্ছে 3, এরকম করে অনেকগুলো ডেটা আছে, তাই না? স্যার অনেকগুলো এটা ডেটা কি আছে না? সিভি? এটা হচ্ছে একটা এপিআই, দামি এপিআই। জাস্ট এপিআই আমি দেখতেছি। এখন এই এপিআইটা আমি যদি ওইখানে যদি আমি দিয়ে দেই, দেখেন আমি এই এপিআইটা আমি এইখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট হয় না কেন? পেস্ট করে দিলাম এপিআইটা, ঠিক আছে। এখন আমি যদি আউটপুট দেখি, আমার আউটপুট কিছু কিছু আসতেছে, কিছু আসতেছে, না স্যার। আসতেছে না। কারণ আমার ওই এপিআই অনুযায়ী কিন্তু আমার এটা সাজানো নাই।
আছে? সাজানো নাই। আমার এই এপিআই তে রিটার্ন করতেছে সরাসরি ইউজার্স। তার মানে আমার এই যে এই ডেটার মধ্যে এই জেসনের মধ্যে সরাসরি ইউজার্স আছে, তাই না? আমার এই টাইটেল ডেসক্রিপশন এগুলো কিন্তু আমার নাই, তাহলে এগুলো আমার বাদ, তাই না? আবার ডেটা ডট মুভিস এটাও কিন্তু নাই, তাহলে এটাও আমার বাদ। ঠিক আছে, তাহলে এটা আমি বাদ দিলে কি পেলাম? আইটেম ডট আইডি, তাই না? আইটেম ডট আইডি যেটা আছে, আইডিটা আমার আছে। হ্যাঁ, কোথায় গেল? মাঝে ছিল স্যার আইটেম ডট আইডি। হ্যাঁ, আইটেম ডট আইডি, এবং এরপরে কি দেয়া আছে? আমি যদি এখানে যদি দেখি ফার্স্ট নেম দেয়া আছে, আমি যদি ফার্স্ট নেমটা যদি এখানে যদি আমি প্রিন্ট করতে চাই, আইটেম ডট ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম আসলে কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটু বের হতে হবে তো, তো ওই জন্য মানে আমি ক্লাসটা বাকিটা কন্টিনিউ করতে পারতেছি না। আমার প্রেজেন্টটা একটু দয়া করে দিয়ে দেন। আচ্ছা, কাউকে বলে যান, আমি দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে। ডেটা এখানে সেট হয়নি, তো এটা কল হচ্ছে না হয়তো কোনোভাবে। ইউজ, আচ্ছা ইউজার্স আছে না? জেসন ডট ইউজার্স, ডেটা ডট ইউজার্স আসছে। প্রথমে কি লেখা ছিল? আইডি, তারপরে কি আমি প্রিন্ট করছি? কি প্রিন্ট করছি? ফার্স্ট নেম। স্যার ফার্স্ট নেম ফার্স্ট নেম আছে। প্রথমটা কি ছিল? প্রথমটা এমিলি ছিল, তারপর একটা ফার্স্ট নেম কি ছিল? মাইকেল, তারপর একটা ফার্স্ট নেম কি ছিল? সোফিয়া। প্রথমটা এখানে যদি আমি আউটপুটটা দেখি, প্রথমটা কি এমিলি, তারপরটা মাইকেল, তারপরটা কি সোফিয়া। এরকম করে কি আমার অনেকগুলো ডাটা, কয়টা? 30টা আসছে, তাই না? এরপরে আমার কি আছে, আর কি ডাটা আছে দেখি। ইমেল আছে, আমি চাইলে ইমেল শো করতে পারি না? কি করতে হবে? ইমেল শো করার জন্য কি করতে হবে? জাস্ট এইখান থেকে এই অংশটুকু আমি এখানে একটা হাইফেন দিয়ে সেপারেট করলাম, সেপারেট করে এখানে দিলাম ইমেল, আইটেম ডট ইমেল। তাহলে কি আমার যে নাম, আমার এখানে কি ইমেল আমার কিন্তু চলে আসছে, আর এখানে আবার ইমেল চলে আসছে, এখানে আবার আমার ইমেল চলে আসছে, তাই না? এইভাবে আমি আমার এপিআই থেকে আমি ডেটাগুলো আমি শো করতে পারি। এখানে আমার এই যে ডেটার মধ্যে কি পাঠাইতে হবে? অ্যারে অফ অবজেক্ট। অ্যারে অফ অবজেক্ট কোথায় আছে? ইউজার্স এর মধ্যে। ইউজার্স এর মধ্যে আমার অ্যারে অফ অবজেক্ট আছে, তাই না? এর আগেরটা ছিল কোথায়? মুভিস এর মধ্যে ছিল। এখানে ইউজার্স এর মধ্যে আছে, এজন্য আমার ইউজার্স এর মধ্যে দিয়ে আমার এভাবে পাঠাতে হবে, তাহলে আমি আমার আউটপুটটা আমি দেখতে পাবো। বুঝা গেছে? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, না থাকলে তাহলে আপনাদের শেষ করে দেই নাকি? আজকে মোটামুটি এইটুকুই। আপনাদের ক্লাস হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ শেষ, থিওরিটিক্যাল যে জিনিসগুলো রিঅ্যাক্ট নেটিভের এইটুকুই, এর বাইরে আর কিছু নাই। এরপরে নেক্সট ক্লাস থেকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে প্রজেক্ট করাবো, 3-4টা প্রজেক্ট করাবো। ওই প্রজেক্টগুলোই আপনাদের যদি ভালো মতো বুঝে থাকেন তাহলেই মোটামুটি রিঅ্যাক্ট নেটিভের একটা অনেকটা কনসেপ্ট চলে আসবে। বুঝতে পারছেন? ওকে স্যার।
নেক্সট ক্লাসে তাহলে অবশ্যই অবশ্যই ক্লাস টেস্ট হবে। টপিক হচ্ছে আগের যেগুলো ছিল ওগুলোই, এবং পরের 3টা ক্লাসে 3টা আলাদা আলাদা করে ক্লাস টেস্ট হবে। নেক্সট ক্লাসে পরের ক্লাসে ক্লাস টেস্টের টপিক আমি বলে দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। নাম প্রেজেন্ট করে দিই তাহলে। এমডি পারভেজ শিকদার,